পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সবচেয়ে বলিষ্ঠ নেতা যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে আমি বলবো হাসানুজ্জামান বাপ্পা, জঙ্গিপুরে বাড়ি। কেন এই কথাটা বলছি? খুব সম্ভ্রান্ত বংশের সন্তান তিনি একটি স্কুলের প্রধান শিক্ষক, সেই সঙ্গে বিভিন্ন সামাজিক আন্দোলন, সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত। বাড়িতে প্রায় সকলেই চাকরিজীবী এবং কোনো কিছুর অভাব ছিল না। শুধু অভাব সামাজিক ক্ষেত্রে ছিল না এমনটা নয়, অভাব ছিল না রাজনৈতিক ক্ষেত্রেও। যখন রাজ্যে পালাবদল হলো 2011 সালে, একে একে কংগ্রেস বিধায়করা তৃণমূলে যেতে থাকলো এবং 2016 পরে আরও যারা জিতেছিল, বাম কংগ্রেসের জোট করার পরে কংগ্রেস যে কটা বিধায়ক পেয়েছিল তারাও যেভাবে যেতে থাকলো, সেই সময়ে কিন্তু ব্যাপক সুযোগ ছিল হাসানুজ্জামান বাপ্পার দলবদল করা। তৃণমূলের নেতারা কতবার যে তদবির করেছে তার কাছে যে তৃণমূলে ফেরো, তৃণমূলে ফেরো, এই দেব সেই দেব, কিন্তু না, কংগ্রেসের হাত ছেড়ে তিনি যাননি। জঙ্গিপুর মহকুমাকে একেবারে আঁকড়ে ধরে সেই শাসক, যে শাসককে বলা হয় যে ভোট লুট করে, অরাজকতা করে, তার চোখে চোখ রেখে যে লড়াইটা তিনি দিয়েছেন এবং এখনও দিচ্ছেন, সেটা পশ্চিমবঙ্গের কতজন কংগ্রেস নেতা করতে পেরেছে তা নিয়ে প্রশ্ন। মুর্শিদাবাদ তো নয় আমার মতে। এবং শুধু তাই নয়, একদিকে সিএ আন্দোলন, এনআরসি আন্দোলন, কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন, আর একদিকে মুর্শিদাবাদের উন্নয়নের জন্য সামাজিক ও রাজনৈতিক আন্দোলন গড়ে তোলা। বিশেষত উত্তর মুর্শিদাবাদ গঠনের দাবি দীর্ঘদিন থেকে তিনি করে আসছেন। 2017 সাল থেকে তার দাবি, বিভিন্ন জেলা যদি ভাগ হয়ে উন্নয়ন করা যায় তাহলে মুর্শিদাবাদকে উত্তর মুর্শিদাবাদ, দক্ষিণ মুর্শিদাবাদ কেন করা যাবে না। আমরা হাসানুজ্জামান বাপ্পার সঙ্গে কথা বলবো, যিনি এই মুহূর্তে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক, সাংগঠনিক সাধারণ সম্পাদক। আমি আপনার কাছে জানতে চাইব যে দীর্ঘদিন ধরে কংগ্রেসে আছেন, আপনার জেলার কথা যদি বলা হয় মুর্শিদাবাদ, বলা হয় যে ভারতবর্ষে যে কটা জেলা পিছিয়ে তার মধ্যে মুর্শিদাবাদ অন্যতম। এবং মুর্শিদাবাদে দীর্ঘদিন কংগ্রেস শাসন করেছে, তারপরে সিপিএমের শাসন ছিল, তারপরে আবার তৃণমূল শাসন আসছে। তৃণমূল মানে সেই কংগ্রেস ঘরানা তৃণমূল, যার সঙ্গে কংগ্রেস শব্দটাও আছে। অভিযোগ যে কোনো সরকারি শিক্ষা, চাকরি, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং সার্বিক উন্নয়ন করেনি। কেন উন্নয়নটা হচ্ছে না বলে আপনার মনে হয়? প্রথমে আমি একটু সংশোধন করে দিই। আমি প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক রূপে দায়িত্ব পেয়েছি এবং মূলত আমি মুর্শিদাবাদ জেলার উত্তর প্রান্ত, অর্থাৎ ফরাক্কা থেকে সাগরদিঘি এবং নবগ্রাম থেকে লালগোলা, এই যে চত্বরটা আছে, সামাজিকভাবে আমি 2017 সাল থেকে জেলা সংগ্রাম সমিতি আমরা সবাই মিলে গড়ে উত্তর মুর্শিদাবাদ জেলা দাবিতে আন্দোলন করে যাচ্ছি। এবং মূলত জঙ্গিপুর মহকুমা কংগ্রেসের আমি দীর্ঘদিনের দল আমাকে দায়িত্ব দিয়েছিল এবং সে দায়িত্ব আমরা পালন করেছি। আমি ফলে এই এলাকারই কংগ্রেস সংগঠন নিয়ে বলুন বা সামাজিকভাবে যে শিক্ষাক্ষেত্রে যে কোনো কাজ নিয়ে বলুন আমি করি। আমি যদি এই এলাকার উদাহরণ দিই তাহলে গোটা জেলা বা পশ্চিমবাংলার একটা চিত্র কিছুটা হলেও পাবেন। আমি যে এলাকায় বিলং করি সে এলাকা হচ্ছে গোটা বাংলার সবচেয়ে বেশি সংখ্যালঘু অধ্যুষিত জেলা। গোটা মুর্শিদাবাদ জেলা যদি দেখা যায়, খাতায় কলমে 67%, কেউ 70% বলে, কিন্তু জঙ্গিপুর সাব ডিভিশন তথা প্রস্তাবিত উত্তর মুর্শিদাবাদ জেলার এই পার্টটাকে যদি ধরা যায়, এটা প্রায় 80% সংখ্যালঘু অধ্যুষিত। এবং তারপরেই আদিবাসী সম্প্রদায়, যেখানে আমি 2021 সালে বিধানসভা নির্বাচন লড়েছিলাম, সাগরদিঘিতে 15% আদিবাসী, নবগ্রামে সেখানেও আদিবাসী, এবং বিভিন্ন জায়গায় আদিবাসী মানুষও বসবাস করেন। এই এলাকাটা আমাদের ফরাক্কা থেকে যদি ধরা হয় একদম লালগোলা, গঙ্গা পদ্মার চলে গেছে, পদ্মাটা নিমতিতা থেকে বাম দিকে চলে গেছে বাংলাদেশে, আর গঙ্গা তারপর চলে এসেছে একেবারে লালগোলা হয়ে জলঙ্গে চলে গেছে। এই যে গঙ্গা এবং পদ্মা তীরবর্তী এলাকার মানুষ, তারা কিন্তু খুব সংগ্রামী মানুষ। তারা খুব জীবন জীবিকা বাঁচার তাগিদে তারা প্রতি মুহূর্তে কিছুটা হলেও প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে আছে। তারা গঙ্গা বিধ্বস্ত, পদ্মা বিধ্বস্ত, ভাঙড় বিধ্বস্ত এলাকার মানুষ।
প্রতি মুহূর্তে অনিশ্চয়তার সঙ্গে তারা কিন্তু দিন যাপন করে। কিন্তু এই অনিশ্চয়তা সত্ত্বেও বহু সামাজিক সংগঠনের ফলে এরা কিন্তু শিক্ষার আলো দেখছে, এবং শিক্ষার আলো দেখছে বলেই আজকে মুর্শিদাবাদ জেলা থেকেই আপনি দেখবেন যে পশ্চিমবাংলা তথা গোটা ভারতবর্ষে যে নিট পরীক্ষা হয় তাতে কিন্তু 400, 350, 400-রও বেশি এরকম ছেলে মেয়ে প্রতি বছর কিন্তু তারা সুযোগ পাচ্ছে। আমি বলতে চাইছি এটাই যে শিক্ষার প্রয়োজনীয়তা যেটা আছে সেটা কিন্তু মানুষ বহু কষ্ট হলেও উপলব্ধি করতে পেরেছে, আর উপলব্ধি করতে পেরেছে বলেই আজকে কিন্তু প্রতিটি ঘর থেকে ব্রেন, বাপ দাদুদের ব্রেন ছিল কিন্তু তারা সুযোগ পায়নি বলে ব্রেনটা কিন্তু প্রস্ফুটিত হয়নি, ফলে কাজে লাগেনি। কিন্তু আজকে কিন্তু এই জেনারেশান কিন্তু সে ব্রেনটাকে কাজে লাগিয়ে সমাজে বিভিন্ন জায়গায়, ফলে এদেরকে কিন্তু আর বোকা বানিয়ে রাখা যাবে না। যে কোনো রাজনৈতিক দল, আমাদের সেটা কংগ্রেস হতে পারে, সিপিএম হতে পারে বা তৃণমূল, যে কোনো রাজনৈতিক দল, মুর্শিদাবাদে যদি মিছিল হয় আপনি দেখবেন সেই মিছিলের 99% কিন্তু যারা হেঁটে যাচ্ছে তারা কারা? মুসলমান সম্প্রদায়ের মানুষ। আর মঞ্চে যারা বসে আছে 10 জনের মধ্যে 90% হচ্ছে অমুসলমান মঞ্চের মানুষ। তাহলে আমাদের সমাজের, মুসলিম সমাজের মুর্শিদাবাদ এই এলাকার লিডারশিপের অভাব ছিল, যেটা 2009 সালে ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রীর সময় সাচার কমিটি যে প্রকাশ হয়েছিল তার পরবর্তী ক্ষেত্রে, এবং সাচার কমিটি দেখা যাচ্ছে যে শিডিউল কাস্ট আদিবাসীদের চেতেও মুসলিম সম্প্রদায়ের অবস্থা একেবারে তলানিতে, সেটা চাকরি ক্ষেত্রে হোক, সামাজিক ক্ষেত্রে, সর্বত্র ক্ষেত্রে। এবং সেখানে কিন্তু প্রচুর কথাবার্তা শুরু হলো, আলোচনা হলো, আলোড়ন তৈরি হলো। এই আলোড়নের পরবর্তী ক্ষেত্রে কিন্তু মুসলিম সমাজের মধ্যে, শিক্ষিত মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটা তৈরি হলো যে না, লিডার আমাদেরকেও হতে হবে। আমরা যদি লিডার না হয় তাহলে পরে যারা আমাদেরকে ঘাড়ে বন্দুক রেখে ফায়ার করছে বা ঘাড়ে পা দিয়ে উপরে উঠে যাচ্ছে তারা কিন্তু আমাদের সমাজকে দেখছে না। ফলত সেখানে একটা রাজনৈতিক মুভমেন্ট তৈরি হলো। এই রাজনৈতিক মুভমেন্টের ফলেই কিন্তু জঙ্গিপুরে আয়রন বলে একটা এলাকায় 2012 সালে আলিগড় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তৈরি হলো। এবং এই রাজনৈতিক আন্দোলন, শিক্ষাক্ষেত্রে অংশগ্রহণ, সামাজিক পট পরিবর্তন, রাজনৈতিক পট পরিবর্তনের ফলে একটা কি সচেতনতার, এগুলো সমস্ত কিছু হচ্ছে সচেতনতার ফল। অর্থাৎ যে সংখ্যালঘু বা মুসলিম অধ্যুষিত এলাকা, সচেতনতার ফলে এটা হচ্ছে, মানে এই জায়গাটাই অগ্রসর হলো। কিন্তু আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়েও মুর্শিদাবাদ জেলার, বিশেষ করে উত্তর প্রান্তের এই যে এলাকার ভাঙন অধ্যুষিত মানুষদের অনেক কিছু থেকে বঞ্চিত। আপনি যদি আমাকে এক এক করে জিজ্ঞেস করেন তো আমি বলবো প্রথমেই একদম সাম্প্রতিককালে তারানগরে ভাঙন হলো, রঘুনাথগঞ্জে রাধাকৃষ্ণপুরে ভাঙন হয়েছে, তার আগে শামশেরগঞ্জে ভাঙন হয়েছে, সুতির বাসুদেবপুরে ভাঙন হয়েছে, পুরো এই চত্বরটাই। একটি বারের জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই ভাঙন অধ্যুষিত মানুষের পাশে সহানুভূতি জানানোর জন্য আসার প্রয়োজন মনে করলেন না। কিন্তু উত্তরবঙ্গে বন্যা হলো, বন্যায় অসহায় মানুষ, তারা সত্যি খুব বিপর্যস্ত ছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী ওখানে গেলেন। আমার প্রশ্ন হচ্ছে এটাই যে একই ক্ষেত্রে দুরকম পথ অবলম্বন উনি করলেন কেন? উত্তরবঙ্গের বন্যা হয়েছে, অসহায় মানুষ, তাদের পাশে দাঁড়ানো দরকার, আমরাও দাঁড়িয়েছি হেডমাস্টার হিসাবে, সংস্থগতভাবে আমরা দাঁড়িয়েছি। গোটা রাজ্যের যে হেডমাস্টার সাহেব আমাদের সংগঠন আছে, আমরা কয়েক লক্ষ করে সহযোগিতা করেছি টাকার দরকার। আমি আমার সংগঠনের ক্ষেত্রে কথা বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে কথা বলছি যে উত্তরবঙ্গের বন্যা হয়েছে, বন্যার জল নেমে যাবে, ওরা ভিটে না পেলেও মাটিটা কিন্তু আবার পাবে এবং মাটিতে ভিটে তৈরি করতে পারবে। কিন্তু তারানগরের মানুষগুলো, রাধাকৃষ্ণপুরের মানুষগুলো, শামশেরগঞ্জের মানুষগুলো, সুতির বাসুদেবপুরের এলাকার মানুষগুলো, যাদের পদ্মে এবং গঙ্গাতে জমিয়ে গেছে, মাটিয়ে গেছে, ভিটে গেছে, মন্দির গেছে, মসজিদ গেছে, আশ্রয়হীন অবস্থা হয়ে গেছে, দোকান গেছে, বাড়ি গেছে, সবই চলে গেছে, তাদের ব্যবসা বাণিজ্য, তারা কী করবে?
তাদের পাশে দাঁড়ানোর জন্য কিসের জন্য মুখ্যমন্ত্রী সময় পেলেন না? আচ্ছা, এই গঙ্গা ভাঙন তার নতুন না, গঙ্গা ভাঙন সিপিএমের আমলে হয়েছে, কংগ্রেসের আমলে হয়েছে। আপনার তো মনে হয় যে এর একটা স্থায়ী সমাধান হওয়া উচিত, প্যাকেজ হওয়া উচিত? সর্বোপরি এই যে সরকারি উদাসীনতা, সে সব সরকার, তো এর বিরুদ্ধে একটা জনস্বার্থ মামলা হওয়া উচিত, হ্যাঁ কি না বলেন? একদম 100 বার, এবং এটা জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করা দরকার। আমরা দাবি তুলছি বারবার করে, এর আগেও তুলেছি, এখনও তুলছি, যেটা জাতীয় বিপর্যয় ঘোষণা করা দরকার এবং স্থায়ীভাবে এর সমাধান যাতে হয় তার প্রচেষ্টাটা করা দরকার। এটা আমরা বারবারই বলেছি। উত্তর মুর্শিদাবাদ জেলা প্রয়োজন কেন, সংক্ষেপে যদি বলেন। প্রথম কথা হচ্ছে, গোটা মুর্শিদাবাদ জেলা ভারতবর্ষের অন্যতম বৃহৎ একটি জনসংখ্যা এবং আয়তনের দিয়ে জেলা। এমন তো নয় যে জেলা ভাগ হয়নি। মুখ্যমন্ত্রী নিজে বলেছেন 2022 সালে 1 আগস্ট যখন উনি মুর্শিদাবাদকে 3টে ভাগে ভাগ করলেন, তখন উনি যুক্তি দিলেন ছোট জেলা হলে প্রশাসনের কাজে সুবিধা হবে। অর্থাৎ 2017 সাল থেকে জেলা ভাগের জন্য, নতুন জেলার জন্য যে আন্দোলনটা আমরা করে এসেছিলাম, একটা লাইনেই যে ছোট জেলা হলে প্রশাসনিক কাজের সুবিধা হবে, সেই কথাটাই মুখ্যমন্ত্রী কিন্তু প্রতিধ্বনি করলেন 2022 সালে 1 আগস্ট নবান্নতে বসে। এখন কথা হচ্ছে যে উত্তর আর দক্ষিণ হলে সুবিধা কী? দেখুন, আমি বলি উত্তর আর দক্ষিণ হলে দুই পক্ষেরই সুবিধা। উত্তর মুর্শিদাবাদ এসেও দক্ষিণ মুর্শিদাবাদ সুবিধা। কেন? আমি 3টে উদাহরণ দিই। একটা ডিএম অফিসে যিনি আধিকারিক, তিনি অত্যন্ত সৎ, পরিশ্রমী, আন্তরিক হওয়া সত্ত্বেও 1 কোটি মানুষের যে চাপ, সেই চাপের ফলে অনেক সময় অনেক কাজ হয় না। যদি দুটো জেলা হয় 40 লক্ষ আর 60 লক্ষ, তাহলে পরে 60 লক্ষ লোকের জন্য একটা ডিএম চাপ কমে যাবে, 40 লক্ষ লোকের জন্য একটা ডিএম চাপ কমে যাবে। 1। 2 নম্বর হচ্ছে একটাই সরকারি মেডিকেল কলেজ, সেটা হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ। আবার সেই 1 কোটি মানুষের যে চাপ মুর্শিদাবাদ মেডিকেল কলেজে, সেটা যদি ভাগ হয়ে যায় 60 লক্ষ মানুষের জন্য একটা মেডিকেল কলেজ হবে, আর জঙ্গিপুর সদর হলে পরে 40 লক্ষ মানুষের জন্য একটা সরকারি মেডিকেল কলেজ হবে। স্বাভাবিক গরিব মানুষরা সেখানে সুবিধা পাবে। আবার আপনাকে বলি, শিক্ষা দপ্তর থেকে বিভিন্ন দপ্তর আছে। নবোদয় স্কুল বলে একটা স্কুল আছে, যেখানে সরকারি ক্লাস 6, ক্লাস 9, ক্লাস 11 পরীক্ষা দিয়ে করতে হয়। আমার মুর্শিদাবাদ জেলায় একটা জেলা সদরে একটাই নবোদয় স্কুল। 1 কোটি মানুষের ছেলে মেয়ের জন্য একটা নবোদয় যদি হয়, যদি ভাগ হয়ে যায় 40 লক্ষের জন্য একটা নবোদয় হবে, 60 লক্ষের জন্য একটা নবোদয় হবে। উপকৃত কারা হবে? যারা একেবারে সরকারি স্কুলে প্রবেশিকা পরীক্ষা দিয়ে সুযোগ গ্রহণ করে বিনা পয়সায় শিক্ষা লাভ করার স্বপ্ন দেখে প্রতিযোগিতা পরীক্ষার মধ্যে, তাদের লাভবান হবে। একেবারে এসপি অফিস থেকে কোর্ট থেকে শুরু করে। অতএব উত্তর এবং দক্ষিণ করলে যেটা ভুল বোঝানো হচ্ছে যে দক্ষিণে মানুষের অসুবিধা হবে না, উইন উইন সিচুয়েশান, দুজনেরই লাভ হবে। তাহলে আপত্তিটা কারা করছে? আপত্তি সাধারণ মানুষ করে না, আপত্তি করছে বহরমপুর স্থিত সমস্ত রাজনৈতিক দলের রাজনৈতিক ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য করছে। কেন করছে? আমাদের এই জঙ্গিপুর মহকুমা গোটা মুর্শিদাবাদ জেলার 5টা মহকুমার মধ্যে সবচেয়ে বড় মহকুমা। এই জঙ্গিপুর মহকুমার সঙ্গে সরকারি বিষয়, সেটা নবগ্রাম জুড়বে না লালগোলা জুড়বে, সেটা সরকারি বিষয়। কিন্তু এখানকার মানুষ সবচেয়ে বেশি রেভিনিউ দেয়। সেই রেভিনিউ যখন ঘুর পথে আপনার নবান্ন থেকে মুর্শিদাবাদে আসে, তখন 5টা ভাগ হয়ে যায়। কিন্তু যদি নতুন জেলা হয়, তাহলে আমাদের টাকা, আমরা সম্পূর্ণ টাকাটা আমরা ডেভেলপমেন্টের জন্য পাবো। নতুন জেলা হলে নতুন একটা জেলা পরিষদ আমরা পাবো। সেই জেলা পরিষদের বাজেট 1000 কোটি টাকা। আমাদের নতুন জেলা পরিষদ হলে আমরা সেই বাজেটে টাকাটা পাবো এবং সেই টাকাটা ডেভেলপমেন্ট কাজ হবে। তাতে আমাদের ভাঙন উদ্দেশ্যিত মানুষের পাশেও কিন্তু আমরা দাঁড়াতে পারি, ডেভেলপমেন্টের কাজ হবে। এবং আপনাকে একটা তথ্য দিচ্ছি আমি, ফরাক্কার শেষ প্রান্তে যে গ্রামটি আছে, এখান থেকে জেলা সদর বহরমপুরের দূরত্ব হচ্ছে 131 কিলোমিটার। জঙ্গিপুর থেকে তার দূরত্ব হচ্ছে 60 কিলোমিটার। শামশেরগঞ্জে সেখান থেকে দূরত্ব হচ্ছে 80 কিলোমিটার। ওয়ারাজ বহরমপুর থেকে বাকি যে 4টে সাবডিভিশন আছে, তাদের সর্বোচ্চ দূরত্ব হচ্ছে 52 কিলোমিটার, আর সর্বনিম্ন হচ্ছে আপনার 8 কিলোমিটার বা 10 কিলোমিটার। বুঝতে পেরেছেন তো? তাহলে পরে দূরত্বের দিক থেকে, সময়ের দিক থেকে, প্রশাসনিক কাজের সুবিধার জন্য নতুন জেলা পরিষদ, নতুন সরকারি মেডিকেল কলেজ, নতুন ডিএম অফিস, সমস্ত কিছুর জন্য একটা নতুন জেলা খুব প্রয়োজন। এবং উত্তর প্রান্তের মানুষ দীর্ঘদিন ধরেই বঞ্চিত, শোষিত, অবহেলিত। মাননীয় মুখ্যমন্ত্রী 2013 সালে এসে জঙ্গিপুরকে বললেন জেলা হাসপাতাল করবেন, সেই জেলা হাসপাতাল করা হলো না। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করলেন একজন মুখ্যমন্ত্রীর একটা ওয়েট থাকবে, সেই ঘোষণা না করে আজকে 3 বছর হয়ে গেল। আমরা তীব্র আন্দোলন গত 2024 সালে একদম অগস্ট মাস থেকে 23 ডিসেম্বর জনসভার মাধ্যমে আমরা করেছিলাম। আমাদের বক্তব্য হচ্ছে সাধারণ মানুষ, আমি আগেই বলেছি, দক্ষিণ প্রান্তের মানুষও চাই উত্তর প্রান্তের মানুষ একটা জেলা হোক,
কিন্তু রাজনৈতিক যে নেতৃত্বরা আছে বিভিন্ন দলের, তারা কিন্তু একেবারে হাসানুজ্জামান বাপ্পার সঙ্গে আমি একমত। প্রতিটা রাজনৈতিক দল, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, প্রত্যেকে চেয়েছে মুর্শিদাবাদের মানুষকে বঞ্চিত করতে। সে কারণে একটা ইউনিভার্সিটির জন্য ছাত্ররা রাজপথে নেমে আসে, বাড়িতে 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 স্লোগান দেয়, পোস্টারিং করে, এবং কলকাতাতে গিয়ে আন্দোলন করতে হয় মুর্শিদাবাদের মানুষকে ইউনিভার্সিটির দাবিতে। অথচ এটা ছিল তাদের মৌলিক অধিকার, শিক্ষার অধিকার। সেই শিক্ষার অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করেছে। অন্যান্য ক্ষেত্রেও একাধিক ঘটনা হাসানুজ্জামান বাপ্পা তুলে ধরেছেন। আমরা যদি একটা পূর্ণাঙ্গ জেলা পাই উত্তর মুর্শিদাবাদে, আমরা একটা বিশ্ববিদ্যালয় পেতে পারি। আলিগড় বিশ্ববিদ্যালয়ে মাত্র 3টে সাবজেক্টে পড়ানো হয়। যদি উত্তর মুর্শিদাবাদ একটা জেলা সদর হয়, আমরা শিক্ষাক্ষেত্রে নবোদয় যেমন পাবো, আমরা একটা গার্লস কলেজ যেমন পাবো। একটা গার্লস কলেজ নেই আমাদের প্রান্তে। আমাদের বিশ্ববিদ্যালয় যে আলিগড়টা আছে, বা নতুন একটা বিশ্ববিদ্যালয়, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় আমরা পেতে পারি, কারণ জনসংখ্যা বাড়ছে, শিক্ষার হার বাড়ছে। একেবারে আপনার কাছ থেকে শেষ আমার কোশ্চেন হচ্ছে যে আগামী 26-এর ইলেকশন, 26-এর ইলেকশনে মুর্শিদাবাদে কংগ্রেসের অবস্থান কি, রাজ্য অবস্থান কি, সিপিএমের সাথে জোট হবে কি না, বা আইএসএফের সাথে জোট হবে কি না, কী হতে যাচ্ছে? প্রথম কথা হচ্ছে, আমাদের এখন পর্যন্ত মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার পরিষ্কার ক্যাটাগরিক্যালি বলেছেন যে আমাদের দায়িত্ব হচ্ছে কংগ্রেসের সংগঠন প্রত্যেকটা ব্লকে ব্লকে, অঞ্চলে অঞ্চলে বৃদ্ধি করানো। জোট হবে কি হবে না সেটা পরের বিষয়। আগে নিজেরা যদি শক্তিশালী না হয়ে আমাদেরকে কেউ গুরুত্ব দিবে না। ফলে গুরুত্ব দেওয়ার মতো জায়গায় আসতে গেলে নিজের সংগঠনকে শ্রীবৃদ্ধি ঘটাতে হবে। আমরা সেই লক্ষ্যেই এগোচ্ছি। 26-এ তার মানে জোট হচ্ছে না? আমি তো বললাম যে আমরা আমাদের সংগঠনে শ্রীবৃদ্ধি ঘটানোর জন্য যা যা করা দরকার আমরা করব। তারপর আমাদের গুরুত্ব অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী, পরিবেশ অনুযায়ী কি হবে না হবে সেটা নেতৃত্ব বা রাজ্য কমিটি বিবেচনা করবেন। প্রদেশ সভাপতির বক্তব্য এই জায়গাটাতে। এতক্ষণ কথা বলছিলাম হাসানুজ্জামান বাপ্পার সঙ্গে, যিনি প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক এখন, এবং দীর্ঘদিন ধরে জঙ্গিপুর মহকুমার সভাপতি ছিলেন। উত্তর মুর্শিদাবাদ জেলার দাবি 2017 সাল থেকে করছেন। আশা করি পুরো ইন্টারভিউটি ভালো লেগেছে। পরবর্তী ভিডিওতে ফের দেখা হবে। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন।